ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু এবং চীন উন্নয়নের বন্ধু। দেশের উন্নয়নের জন্য যেখানে সুবিধা পাওয়া যাবে তা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভারতের সাথে বৈরী সম্পর্ক রেখে ৭৫ পরবর্তী সরকাররা কিছুই অর্জন করতে পারেনি। ভারতের সাথে ভালো সম্পর্ক আছে বলে সমুদ্রসীমা জয় করতে পেরেছে সরকার। শান্তিপূর্ণভাবে ছিটমহল সমস্যার সমাধান ও গঙ্গার পানি চুক্তি হয়েছে। তিনি বলেন, সম্পর্ক ভালো থাকলে সব সমস্যার সমাধান হয়। ২৫ বছরের মৈত্রী চুক্তির কারণে নানা সমস্যার সমাধান হয়েছে। ভারত থেকে খালি হাতে এবারও ফেরেনি সরকার। খালেদা জিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তার মুক্তির জন্য জাতিসংঘের হস্তক্ষেপ চায়, অথচ আইনি ও রাজনৈতিক লড়াইয়ে তাকে মুক্ত করতে পারেনি। এখন তাকে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন ইস্যু খুঁজছে। শেখ হাসিনা এমন ভারতে নরেন্দ্র মোদী, এদের আমলে এটা সম্পন্ন হয়েছে। ভালো সম্পর্ক ছিল বলে, আছে বলে আমরা বাংলাদেশের মতো আরেকটা বাংলাদেশ সমুদ্র সীমায় ভারতের কাছ থেকে পেয়েছি। আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই শিশুদেরকে সেভাবে গড়ে তুলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশ কিভাবে স্বাধীন হয়েছে তা সবাইকে জানতে হবে। ৭৫-এর পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে বলেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এসব বঙ্গবন্ধুকে জানি শিরোনামে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা। আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে বলেন তিনি। বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাবো, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর সংগ্রাম ও পরবর্তীতে দেশ গঠনে তার কাজগুলো তুলে ধরার উপর গুরুত্ব দেন শেখ হাসিনা। ৭৫-এর পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয় বলেন তিনি। মানুষের জন্যই তিনি কাজ করতেন, নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি। শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। তা মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিটা আসলে কথা বলে। অনুষ্ঠান শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপারমার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত দোকান, কমিউনিটি সেন্টার ও অতিথিদের থাকার ব্যবস্থা সহ এই ভবনটি গেল বছর উদ্বোধন করেন শেখ হাসিনা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যদের চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে পিজিআরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশ ও জাতিকে সেবা করার মহান দায়িত্ব পালনের জন্য যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর সদস্যদেরকে আত্মোন্নয়নে মনোযোগী হয়ে সৈনিক হিসেবে নিজের শারীরিক যোগ্যতাকে অক্ষুণ্ণ রাখার নির্দেশ দেন। বলেন, পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত করতে প্রশিক্ষণ কর্মসূচিকে প্রয়োজনে আরও জোরদার করতে হবে। রাষ্ট্রপতি বলেন, একটি পেশাদার সেনাবাহিনীর অংশ হিসেবে সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা প্রবাহ থেকেও পিজিআরকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আপনাদেরকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে দিতে হবে।
সিলেট সুনামগঞ্জে বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহতার চিত্র। খাবার ও ত্রাণ সংকটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। বেশিরভাগ এলাকায় এখনো পানি থাকায় নিরূপণ করা যাচ্ছে না বন্যার ক্ষয়ক্ষতিও। সিলেটের ওসমানীনগরে কুশিয়ার তীরবর্তী খসরুপুরের গ্রামের জোবেদা বেগম 3 দফা বন্যায় সব ভেসে গেছে তার। জীর্ণ টিনের ঘর কখন ভেঙে যায় এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার। শুধু জোবেদা নন, গত 1 মাস থেকে চলা বন্যায় নষ্ট হয়েছে সিলেটের অন্তত 1.5 লাখ কাঁচা ঘরবাড়ি। বানভাসীদের অভিযোগ, অনাহারে অর্ধাহারে দিন কাটলেও সহযোগিতা পাচ্ছেন নামমাত্র। আমরা বাচ্চা কাছে 2-3 আছে, আমরা প্রতি ঘরে ঘরে মানুষ 4-5 জন আছি, আমরা আধা কাছে সিরা পাই, তিতে আমরা একবেলা শেষ হয়ে যায়। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় লণ্ডভণ্ড সিলেটের 13 উপজেলা। দুর্গতদের সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। সিলেট জেলা পুনর্বাসন উন্নয়ন প্রকল্প, সেটা আমি দিয়েছি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে। এটা স্থানীয় সরকার প্রধান প্রকৌশলীর কাছে প্রেরণ করেছেন, সেটার ব্যাপারে আমরা কাজ করতেছি। এদিকে বন্যায় পুরো সুনামগঞ্জ জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রত্যন্ত অনেক এলাকায় সড়কে পায়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। ভুক্তভোগীরা বলছেন 2 বছর আগে ভয়াবহ বন্যার ক্ষতই সারেনি বেশিরভাগ সড়কে। এর মধ্যেই এবারে 3য় দফা বন্যায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর ভাই, চলাফেরার একবারে খুব কষ্ট ভাই। ক্ষতিগ্রস্ত সড়ক ঠিক করতে কয়েক মাস সময় লাগবে বলে জানান এলজিডি কর্মকর্তারা। ফ্লাড 2022 নামে একটা প্রজেক্ট আছে, তো এই প্রজেক্টে এডিবির কাছে এডিশনাল ফাইন্যান্সিং অর্থ চাওয়া হয়েছে। সেটা বরাদ্দ পাওয়া গেলে আগামী হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে আমরা প্রাক্কলন তৈরি করে টেন্ডারে যেতে পারবো। বিভিন্ন এলাকায় এখনও পানি থাকায় বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি, তবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীর পানিতে উত্তরের জেলা কুড়িগ্রামে প্রায় অর্ধেকই তলিয়ে গেছে। জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষতিগ্রস্তরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন। বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দুর্গতদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 4 শতাধিক আশ্রয় কেন্দ্র। ব্রহ্মপুত্রের পানি বেশ কয়েকদিন ধরেই বিপদসীমার উপরে। এছাড়া তিস্তা ও ধরলা সহ অন্যান্য নদ নদী বিপদসীমা না ছাড়লেও অস্বাভাবিকভাবে বেড়েছে পানি। এতে কুড়িগ্রামের 73টি ইউনিয়নের মধ্যে 44টি আংশিক বা সম্পূর্ণ ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত প্রায় 1 লাখ বাসিন্দার মধ্যে অনেকেই আছেন খাদ্য সংকটে। দুদিন উঠে দেখি যে চোখের অর্ধেকে পানি আসছে, কালকে ফির ঘুমের থেকে উঠে দেখতেছি যে চোখে ডুবে গেছে, আমরা অল্পটুকু আমরাও ডুবে গেতাম। খাবার দাবার পাচ্ছি না, কর্ম করতে পারতেছি না, বিভিন্ন কষ্টে চলতেছি। এখন 4 বিঘা বাঁধছি, বাঁধে ওখানে কিছু নিচে বিছিয়ে ওই জায়গায় এখন বর্তমান রাত কাটা লাগে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘরবাড়ি ছেড়ে 26টি আশ্রয় কেন্দ্রে উঠেছে প্রায় 3000 মানুষ। উজানের পানিতে আরও এলাকা ডুবে যাওয়ার আশঙ্কায় 404টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি দুর্গতদের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের হিসাবে প্রায় 80,000-এর মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আমরা 300 মেট্রিক টন চাল, প্রায় 15 লক্ষ টাকা এবং শুকনো খাবারের প্যাকেট প্রায় 5,000 এরও বেশি শুকনো খাবারের প্যাকেট ইতিমধ্যে বিতরণ করেছি। বন্যা দুর্গতদের মধ্যে প্রসূতি, শিশু আর বয়স্কদের অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বিভিন্ন ঘাটে প্রস্তুত রাখা হয়েছে অন্তত 150 নৌকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুড়িগ্রাম। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট ও কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেটের খবর জানাবেন সহকর্মী রানা মজুমদার। আর রানা, সিলেটে তো ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে এবং সেখানে খাদ্য এবং ত্রাণ সংকটও রয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? দেখুন, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে বলা হচ্ছে যে যারা বানবাসী মানুষ রয়েছেন তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি, একটু যদি এর আশেপাশের চিত্রটি আপনাকে দেখাই তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে এখানে কিভাবে
কুশিয়ারা নদীর যে বাঁধটি ছিল এই এলাকায়, সেই বাঁধটি ভেঙে কিভাবে কিন্তু পানি প্রবেশ করছে এবং এই যে পানির এত তীব্র স্রোত, এটি দেখে মনে হচ্ছে যেন উত্তাল কোনো সাগরের ঢেউ এখানে বিরাজ করছে। পাশাপাশি এখানকার যে বাড়িঘর ছিল, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সব কয়টি বাড়িঘর কিন্তু এই পানির তোড়ে একদম ভেসে গিয়েছে। পাশাপাশি এখানকার ঘরবাড়ি সম্পূর্ণ কিন্তু একদম লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। পাশাপাশি এখানকার যারা বানবাসী মানুষ ছিলেন তারা কিন্তু আশেপাশে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন এবং অনেকেই কিন্তু গত 2 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি এবারের বন্যায় তারা কিন্তু চেষ্টা করেছিলেন যে নিজেদের ঘরবাড়ি তারা ঠিক করে নেবেন, কিন্তু এবারের বন্যায় তারা কিন্তু আবার দ্বিগুণ পরিমাণে আরও ক্ষতিগ্রস্ত হলেন। পাশাপাশি যে বিষয়টি আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা তাদের যে ত্রাণ সহায়তা সেটি তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তবে আমরা বানবাসী মানুষদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, প্রত্যন্ত এলাকায় যারা অবস্থান করছেন তারা কিন্তু এখনও তারা ত্রাণ সহায়তা পাননি বলে তারা অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যাদেরকে তারা ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছিলেন, সেই জনপ্রতিনিধিরাও কিন্তু এখন এসে তাদেরকে এই দুঃসময়, এই দুর্যোগের সময় তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না বলে তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি যদি সিলেটের বন্যা পরিস্থিতি, সার্বিকভাবে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে বলি, তাহলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে তা হলো যে এখন মূলত কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে সেই সবগুলো নদ নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি সিলেট আবহাওয়া অফিস যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে গত 24 ঘন্টায় সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি, এমনকি আমরা দেখতে পেয়েছি সিলেটে হালকা বৃষ্টিপাতের পরিমাণও একদম ছিল না বললেই চলে। পাশাপাশি আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে এই যে পানির স্রোত যেটি দেখতে পাচ্ছেন এখন কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে সেটি প্রবেশ করছে, এর কারণে কিন্তু এই যে কুশিয়ারা নদীর অববাহিকায় যে এই উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট কিংবা বিয়ানীবাজার, উসমানীনগর, বালাগঞ্জ, এই এলাকাগুলো কিন্তু এখন প্লাবনের শিকার হচ্ছে। তবে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে গোয়াইনঘাট কিংবা কোম্পানিগঞ্জ, এই উপজেলাগুলো থেকে কিন্তু এই মুহূর্তে বন্যার পানি অনেকটাই নামতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে পানি নামার যে গতিটি সেটি অনেকটাই ধীর বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে এবং সেখানে কিন্তু এই যে পানির তোড়ের কারণে, বন্যার কারণে 3 দফায় সেখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি, পাশাপাশি মানুষের ক্ষেতের ফসল এবং অন্যান্য যে জমির যে ফসলগুলো রয়েছে কিংবা অনেক কৃষক তার ঘরে যে ফসল তুলে রেখেছিলেন সারা বছর চলার জন্য, সেগুলো কিন্তু এই বানের জলে ভেসে গিয়েছে এবং বিশেষ করে রাস্তাঘাট বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে, পাশাপাশি স্থানীয় যারা প্রশাসন রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে যেহেতু তৃতীয়বারের মতো সিলেট বন্যা কবলিত হলো, সেক্ষেত্রে এই যে ক্ষতি সেটি কিন্তু নিরূপণ করা অনেকটাই তাদের জন্য এখন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তবে তারা বলছেন যে পানি যদি কমে যায়, সেই পানি কমার পর কিন্তু তারা ক্ষতির পরিমাণটি নির্দিষ্ট করে আমাদেরকে জানাতে পারবেন। তবে তারা বলছেন যে এই সকল এলাকার রাস্তাঘাট বেশিরভাগ ক্ষেত্রেই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে ক্ষেতের যে ফসল কিংবা যে মাছের যে, তারা কিন্তু প্রথম দফা, দ্বিতীয় দফায় তারা কিন্তু চেষ্টা করেছিলেন তাদের সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য, কিন্তু তৃতীয় দফার বন্যায় কিন্তু কবলিত হয়ে তারা তাদের যে ক্ষতি সেটি কিন্তু আসলে আর কাটিয়ে উঠতে পারছেন না। এবং তারা জানিয়েছেন যে তারা যেভাবে ধার দেনা করে, তারা যেভাবে ব্যাংক থেকে লোন নিয়ে তারা যেভাবে তাদের ব্যবসা দাঁড় করিয়েছিলেন, তারা যেভাবে খামার দাঁড় করিয়েছিলেন, সেটি কিন্তু এখন আর পুষিয়ে নেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা যেই এলাকায় অবস্থান করছি সেই এলাকার বানবাসী মানুষদের সাথে আমরা কথা বলেছিলাম। এসব এলাকার বেশিরভাগ মানুষই কিন্তু দিন আনে দিন খায় এরকম, এবং তারা কিন্তু এ ধরনের কাজের মাধ্যমেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তো তারা যে বিষয়টি বলছেন যে এইভাবে 3 বার তারা কিন্তু বন্যা কবলিত হয়ে তাদের যে সহায় সম্বল যা ছিল তারা সব কিছুই কিন্তু তারা হারিয়েছেন এবং এই মুহূর্তে অনেকটাই কিন্তু তারা নিঃস্ব হয়ে পড়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেক্ষেত্রে তারা যদি পর্যাপ্ত পরিমাণ
ত্রাণ সহায়তা না পান প্রশাসনের পক্ষ থেকে, কিংবা তারা যদি পর্যাপ্ত পরিমাণ তারা যদি সহযোগিতা না পান, তবে ঘুরে দাঁড়ানোটা তাদের পক্ষে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে বলে তারা আমাদেরকে বলছেন। পাশাপাশি এই মুহূর্তে আপনি একটি বিষয় দেখতে পাচ্ছেন যে সিলেটে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। হয়তো এই বৃষ্টির কারণে নদ নদীর পানিটা আবার কিছুটা পরিমাণ হয়তো বাড়তে পারে। তবে আমরা সকাল থেকেই যেহেতু এই উপজেলায় অবস্থান করছি, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সকাল থেকে কোনো ধরনের বৃষ্টিপাত ছিল না। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হলো আবার সিলেটে। তো সবকিছু মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি যথেষ্টই উন্নতির দিকে আছে। যদি নদ নদীর পানি আর বেশি বৃদ্ধি না পায়, তাহলে হয়তো কয়েকদিনের মধ্যেই সিলেটের বন্যা পরিস্থিতির অবসান ঘটতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবকিছু মিলিয়ে এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট থেকে। রানা, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, কুড়িগ্রামে তো প্রায় অর্ধেকই পানিতে ডুবে আছে, সেখানকার মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। 404টি আশ্রয় কেন্দ্র সেখানে খোলা হয়েছে এবং 150 নৌকা প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য, কিন্তু মানুষজন আশ্রয় কেন্দ্র যেতে কতটা আগ্রহী? আমি আজকে বেশ কয়েকটি এলাকায় গেছি, যেসব এলাকা ব্রহ্মপুত্র নদীর পানিতে ডুবে গেছে সেসব এলাকার অধিকাংশ মানুষেরই আমার কাছে মনে হয়েছে যে তারা তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনবার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং সেই রকম প্রস্তুতি আমরা দেখতেও পেয়েছি। বিশেষ করে আমি গিয়েছিলাম একেবারে যাত্রাপুর যে জায়গাটি, মূলত সেই দিক দিয়ে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে, সেই এলাকাতেও আমি প্রচুর লোকে তাদের নিজের বাড়িঘরে দেখেছি এবং যেসব বাড়িঘরের অধিকাংশই জলমগ্ন এবং কোনো কোনো বাড়ির চাল পর্যন্ত আমি পানি দেখেছি। তারপরেও আমরা দেখতে পেয়েছি যে সেখানকার লোকজন তাদের বাড়িঘর ছাড়ছে না এবং অনেকেই গত 4 থেকে 5 দিন ধরে নৌকায় তাদের সংসার নিয়ে উঠেছেন, ছেলে মেয়ে নিয়ে রয়েছেন। এরকম আমি 3 থেকে 4টি পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে মূলত বাড়িঘর তারা ছেড়ে যেতে পারছেন না, এই কারণে যে চুরি হবার আশঙ্কা রয়েছে, তাদের সহায় সম্পত্তি আরো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গবাদি পশুর কথা তারা বলেছেন যে বন্যার পানিতে পড়ে মারা যেতে পারে, এরকম আশঙ্কার কারণেই তারা মূলত বাড়িঘর ছাড়ছে না। আর আমি যেসব জায়গায় গেছি, কোনো জায়গাতেই দেখে নাই যে পশু বা প্রাণীদের, গৃহপালিত পশু বা প্রাণীর জন্য আলাদা কোনো ব্যবস্থা রাখা হয়েছে। মানুষ এবং গবাদি পশু প্রায় একই এলাকার মধ্যে রয়েছেন। অন্যান্যবার আমরা যেটি দেখি যে গবাদি পশুর জন্য আলাদা ব্যবস্থা থাকে, সেরকম কিছু আমার নজরে পড়েনি। আর আপনাকে জানিয়ে রাখি যে ব্রহ্মপুত্র নদ, যেটি এই কুড়িগ্রামে বন্যার জন্য সবচেয়ে বেশি দায়ী এবার এটি বলা হচ্ছে, সেটা চিলমার এবং নুনখাও পয়েন্ট সহ 3টি পয়েন্টে আজকে পানি কিছুটা কমেছে, কিন্তু তারপরেও বিপদসীমার অনেক উপরে পানি রয়েছে। এর বাইরে অন্য যে নদ নদীগুলো রয়েছে, ধরলা, তিস্তা, সেগুলো এখন বিপদসীমার অনেক নিচে রয়েছে, কিন্তু পানিতে একেবারেই বলা যায় যে ভর্তি অবস্থায় রয়েছে। এই নদ নদীগুলোর তীরবর্তী এলাকার নিচু এলাকা এখন সম্পূর্ণই বলা যায় পানির মধ্যে রয়েছে, যার ফলে অধিকাংশ দিনহীন মানুষ, যারা একেবারে শ্রমিক শ্রেণীর মানুষ, তারা কর্মহীন হয়ে পড়েছে। আপনি জানেন যে অর্থনৈতিক থেকে পিছিয়ে পড়া এই কুড়িগ্রামের অধিকাংশ মানুষেরই বেশ বলা যায় যে দিন মজুর হিসাবে কাজ করেন, কিন্তু এই মুহূর্তে কৃষি শ্রমিক হিসেবেও তাদের কাজ করবার তেমন কোনো সুযোগ নেই। আর শিল্প কলকারখানা না থাকাতেও তেমন যে কোনো কাজ করবে এই রকম লোক আমরা দেখতে পারিনি। আমি একজন নারীর সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, যিনি একেবারেই পুরো মুখ ঢাকা অবস্থায়, পর্দানশীল এক নারী এসেছিলেন। তিনি বলছিলেন যে তার ঘরে খাবার নেই বলে তিনি বেরিয়ে পড়েছেন। আজকে যে যেভাবে পারে তিনি তার কাছে সাহায্য চাইবেন এবং তাদের কাছ থেকে সাহায্য নেবেন। কুড়িগ্রামের অবস্থা আসলে আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য এই এলাকাগুলো, বিশেষ করে বগুড়া বা সিরাজগঞ্জের চাইতে অনেক বেশি খারাপ বলে আমার কাছে মনে হয়েছে। এবং বিগত বছরগুলোতেও আমি এই এলাকায় বন্যার সময় এসে যে দৃশ্যগুলো দেখতে পেয়েছি, কারণ মানুষের ভিতরে এক ধরনের খাদ্য যে চাহিদা, সেটি পূরণ করতে পারছে না। প্রশাসনিকভাবে অবশ্য চেষ্টা করা হচ্ছে প্রত্যেকের কাছেই খাদ্য সামগ্রী পৌঁছে দেবার, কিন্তু সে আসলে এই মুহূর্তেই, কারণ যে পৌঁছানো দরকার এবং যে পরিমাণ খাদ্যের প্রয়োজন, সেই ব্যবস্থা ঠিক এই মুহূর্তে প্রশাসনের হাতে নেই। তারপর চেষ্টার যে ত্রুটি নেই, সেটিও আমার কাছে মনে হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এবার কুড়িগ্রামের অবস্থা বেশ খানিকটা খারাপই। বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে নদ নদীর পানি বাড়ায় বন্যার কবলে কুড়িগ্রামের বিস্তৃত এলাকা। গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের নিচু এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে সিলেট অঞ্চলে। জুলাইয়ের শুরুতেই পানি বাড়তে শুরু করে ব্রহ্মপুত্র দুধকুমারের। দিন 3 ধরে বিপদসীমার উপরে 2 নদী। এরই মধ্যে পানিবন্দী অবস্থায় পড়েছেন কুড়িগ্রামের 1.5 লাখ মানুষ। পাকশাক নাই, করতে পারি না, পানি খড়ি নাই, অন্য বাড়িতে যা আসি ডুবে গেছি। ছাগল ছাড়াই যে ঘরত ভেপা আছে, মানুষ বিড়বেন না পাই।
ব্রহ্মপুত্র ঘাঘটের পানি বাড়ায় গাইবান্ধার নিচু এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। সবাই মিলে এখন মনে করছি ঘর থাকার মতো বুদ্ধিই এখন আমরা পার হয়ে আসি। পানি বেশি, চলাফেরা সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, রান্না করতে পারি না। সিরাজগঞ্জে যমুনার পানি ঢুকে পড়েছে সদর উপজেলা কাজীপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুরের নিচু ও চর এলাকায়। বন্যার কবলে 5 উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ। তো ধারণা করা যাচ্ছে এই বৃদ্ধির হারটা 7-8 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে, ফলে বিপদসীমা অতিক্রম করে বিপদসীমার 1 মিটার বা 80 সেন্টিমিটার এরকম কাছাকাছি হয়তো বা উপরে থাকবে পানি। যমুনার পানিতে টাঙ্গাইলের 4 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী। বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে জামালপুরে। সিলেট থেকেও নামতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনো 13 উপজেলায় পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। আসে 3 দিন ধরে কষ্ট মধ্যে আছি, এখন যে অবস্থা আছে এরও কষ্ট। এদিকে মৌলভীবাজার, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নেত্রকোনার নিচু এলাকা থেকে পানি নামছে ধীর গতিতে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছরে বন্যায় প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত 15 জেলা বন্যায় আক্রান্ত হয়েছে, যা পর্যায়ক্রমে বাড়ছে। আরও জানান, অবস্থা দেখে মনে হচ্ছে এবার দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা আছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলার প্রশাসকদের পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের কাছে একটা ক্ষতিগ্রস্ত মানে এই যে আপনাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 18,76,956 জন। পানিবন্দী তো 15টা জেলায়, এটা তো পুরো জেলায় বলা যাবে না, কোথায় আংশিক কোথায় এরকম কম বেশি, এটা তো। এদিকে ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনার উজানে বন্যা দীর্ঘ হয়ে থাকতে পারে জুলাই আগস্ট। বন্যা ব্যবস্থাপনা গবেষকরা বলছেন, 10 বছরে এই 2 অববাহিকায় বন্যার প্রবণতা বেড়েছে। এবছরও উত্তর পূর্বাঞ্চলে বন্যার ভোগান্তি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। জুলাইয়ের শেষে তিস্তার তীরেও হতে পারে বন্যা। কয়েক দফা বন্যায় বিপর্যস্ত উত্তর পূর্বের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা। পানিবন্দী প্রায় 15 লাখ মানুষ। এবছর লানিনার প্রভাবে অতি ভারী বৃষ্টি হচ্ছে চেরাপুঞ্জিতে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প হিমালয়ে বাধা পেয়ে বৃষ্টি হয়ে ঝরছে, তাই উজানের ঢলে অসময়ে বন্যা সিলেটে। গবেষকেরা বলছেন, জুলাই শেষে বন্যা আরও তীব্র হতে পারে। তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহে আবার একটা বন্যার আশঙ্কা আছে। তো কাজেই ওই এলাকার জন্য এটা অবশ্যই একটা আশঙ্কাজনক পরিস্থিতি, যে বারে বারে বন্যাটা হচ্ছে এবং ক্ষতির পরিমাণটাও জ্যামিতিক হারে বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে আগস্টের পরিস্থিতিটা কীরকম হয়, এটা আমাদের সতর্ক থাকতে হবে। উত্তর পূর্বের হাওর একমাত্র এলাকা যেখানে 3 দিক দিয়ে পানি ঢোকে। হিমালয়ের উজানের পানি উত্তর থেকে দক্ষিণে নামে, বরাকের পানি পূর্ব থেকে পশ্চিমে সুরমা হয়ে আসে, আবার দক্ষিণ দিক থেকে উত্তরে প্রবাহিত হয়ে কুশিয়ারার পানি আসে হবিগঞ্জ, মৌলভীবাজারে। এসব পানির মেঘনায় মেশার একমাত্র পথ খালিয়াজুড়ি ও ভৈরব বাজার। তবে ভাটিতে নানা বাধায় বন্যা তীব্র হচ্ছে। সাবমার্জিবল এমব্যাঙ্কমেন্ট হলো রাস্তার তুলনায় আছে মাত্র 8%। তো কাজে আমরা বুঝতে পারতেছি যে এই যে অনেক রাস্তার দৈর্ঘ্য এবং এর মধ্যে অনেকগুলো রাস্তাই ক্রস ফ্লো, মানে একরোজা ফ্লো, প্রবাহ যেদিকে যায় তার আড়াআড়িভাবে রাস্তাগুলো করা হয়েছে। এই কারণেই মূলত পানিটা ওইখানে আটকে থাকতেছে। একই সময় ব্রহ্মপুত্র ও যমুনায় দেখা দিয়েছে বন্যা। কয়েকদিনে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছে। তবে পদ্মার পানি এখনো বিপদসীমার নিচে থাকায় বড় বন্যার শঙ্কা কম। যেহেতু ভারতে বৃষ্টিপাত হচ্ছে, কাজে ব্রহ্মপুত্রে বন্যা হতে পারে, যে ডেঞ্জার লেভেল ক্রস করতে পারে। কিন্তু আপনি যদি এখন ইসে দেখেন গ্যাঙ্গেজে, সেখানে কিন্তু দেখবেন যে প্রায় ডেঞ্জার লেভেল থেকে অনেক নিচে পানির সমতল। কাজে এখনও কিন্তু মানে 2টা বেসিনে একসাথে বন্যা হওয়ার সম্ভাবনা আমি দেখি না। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারী বৃষ্টিতে কয়েকদিন তিস্তা, ধরলা, দুধকুমার তীরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উত্তরবঙ্গ, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল বাদে বাকি সব এলাকায় আগামী 4-5 দিনে বৃষ্টির পরিমাণ কমে আসবে। এ সময় আকাশ পরিষ্কার হয়ে তাপ কিছুটা বাড়লেও তাপ প্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মৌসুমী বায়ুর প্রভাবে আজ সারা দেশে বৃষ্টি হবে, কোথাও কোথাও বজ্রবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের শেষ সপ্তাহে আবারও মৌসুমী বায়ুর সক্রিয়তা বাড়বে জানিয়ে সে সময় আবারও দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় পটুয়াখালীর খেপুপাড়ায় 292 মিলিমিটার। আপাতত 4-5 দিন ওইরকম মানে টানা বৃষ্টির সম্ভাবনা নেই, যেহেতু আপনার বিক্ষিপ্ত হয় বৃষ্টি হতে পারে। তবে যেটা আগে বললাম যে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে এখনো ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 দিন। তবে আগের মতো অতি ভারী বর্ষণ বা 300-400 মিলিমিটার যেরকম বৃষ্টি হয়েছে ওইরকম বৃষ্টির সম্ভাবনা ওইসব জায়গাতে নেই। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টায় কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় ঘুরে নীলক্ষেত এলাকায় যান তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কোটা বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। তারা দাবি করেন স্বাধীনতার এত বছর পরেও কোটা ব্যবস্থা বেআইনি। কোটার মাধ্যমে এক শ্রেণীর লোকদের বাড়তি সুবিধা দেয়া হয়। কোটার আওতার বাইরে থাকা লাখো শিক্ষার্থী ও বেকার অধিকার বঞ্চিত হচ্ছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ সব ধরনের কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দেশে বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত শহরের নগর জালফই বাইপাস এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী নাটোর ঢাকা মহাসড়ক 45 মিনিট অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে রংপুর ঢাকা মহাসড়কের মডার্ন মোড় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আন্দোলন এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে চলমান 2 আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সমর্থন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কোটা বিরোধী আন্দোলন ন্যায্য ও যৌক্তিক। ছাত্রদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল। আইনের দোহাই দিয়ে আন্দোলন দমনের চেষ্টা কখনো সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে বিএনপি সব ধরনের বৈষম্যমূলক স্কিম বাতিল করবে। অর্থনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অনৈতিক তথাকথিত পেনশন স্কিম সহ ইত্যাদি সকল প্রকার প্রকল্প প্রত্যাখ্যান করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। সিটি কর্পোরেশনের অনুমতি না থাকলেও বর্ষাকালে ওয়াসা ও তিতাস গোপনে রাস্তা খুঁড়ছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলিনুর তাপস। রাজধানীর বিআইপি সম্মেলন কক্ষে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সেমিনারে আলোচকেরা রাজধানীর খালগুলো দখলমুক্ত করতে জোর দেন রাজনৈতিক সদিচ্ছার ওপর। ওয়াসার কাছ থেকে 2 সিটি কর্পোরেশন রাজধানীর খালগুলোর দায়িত্ব বুঝে নেওয়ার 4 বছর পরও জলাবদ্ধতা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পথঘাট। শনিবার রাজধানীর বিআইপি সম্মেলন কক্ষে এক সেমিনারে উঠে আসে ঢাকার জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গ। এতে খাল পুনরুদ্ধারে রাজনৈতিক সদিচ্ছা ও আইন প্রয়োগের উপর জোর দেন আলোচকেরা। শুধুমাত্র 3 লাখ টাকা, 4 লাখ, 5 লাখ এই জরিমানা না, কারাদণ্ড যেটা আমাদের আইনেও আছে সেটা আমাদের করতে হবে। সরকারি বেসরকারি অনেক পরিকল্পনা এবং প্রকল্প প্রণয়নের সময় প্রাকৃতিক খাল এবং জলাধার ভরাট করা হয়, পরবর্তীতে দেখা যায় যে আবার ড্রেনেজ প্রকল্প তৈরি করা হয়, তাহলে আমাদের কিন্তু অর্থের অপচয় হচ্ছে। তার মানে যতগুলো আমাদের ন্যাচারাল ওয়াটার রিটেনশন এলাকা আছে সবগুলোকে প্রকল্পের সময় রক্ষা করতে হবে। এই যে খাল উদ্ধার করে যারা যারা বাড়ি বানিয়েছেন এটা তালিকাটা দেখেন না, ওদের নামগুলো দেখেন, দেখবেন যে তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। সুতরাং এখানে একটা রাজনৈতিক সদিচ্ছা দরকার।
যে আমি উদ্ধারটা করব, একই সঙ্গে একটা সাস্টেইনেবল প্রক্রিয়ার মধ্য দিয়ে এটিকে সংরক্ষণ করব, অন্যথায় উদ্ধার করে কোনো লাভ হবে না। বর্ষাকালে রাস্তা খোঁড়ার জন্য কোনো সংস্থাকে অনুমতি না দেওয়ার কথা আগেই জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে অনুমতি না পেয়ে ওয়াসা ও তিতাস গোপনে রাস্তা খুঁড়ছে এমন অভিযোগ মেয়র শেখ ফজলেনুর তাপসের। কয়েকটি সড়ক তারা খনন বিনা অনুমতি, কিভাবে সম্ভব? যখন তারা আমাদেরকে তারা উপলব্ধি করে যে এই বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না, আমরা যখন কঠোর হই, না হলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করেন। ভূমিদস্যুদের আগ্রাসন বন্ধ না হলে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন দক্ষিণ ঢাকার মেয়র। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাদিক এগ্রো উচ্ছেদের পর রামচন্দ্রপুর খাল খনন শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। এতে দৃশ্যমান হচ্ছে খালটি। আশপাশের আরো অনেক খামার সরিয়ে নিতেও নোটিশ দেওয়া হয়েছে। মেয়র জানিয়েছেন আর কাউকে এই খাল দখল করতে দেওয়া হবে না। পরিকল্পনা অনুযায়ী নির্মাণ হবে ওয়াকওয়ে, পার্ক। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল ডিএনসিসি খনন শুরু করায় একটু একটু করে দৃশ্যমান হচ্ছে এটি, অথচ দখলের কারণে এর অস্তিত্বই ছিল সংকটে। সম্প্রতি আলোচিত সাদিক এগ্রোর অবৈধ দখল থেকে খালের জায়গা উদ্ধার করে সিটি কর্পোরেশন। মোহাম্মদপুর এলাকার পানি নিষ্কাশনে অন্যতম গুরুত্বপূর্ণ এই খাল। পশুর খামার তুলে দিয়ে এটি দখলমুক্ত করায় স্বস্তিতে এলাকার মানুষ। জলাবদ্ধতা তৈরি হলে মানুষ হাঁটা চলা সব কিছু থেকে দারুণ ব্যাহত হয়। তো এইটা পরিত্রাণের জন্য একমাত্র খালিও উদ্ধার করবে আমাদের এই দুরবস্থা থেকে। আশেপাশে দেখতে পারবেন পলিথিন বলেন, গরুর যত আবর্জনা আর কি, তো এটা এখন সরকার সরানোর ব্যবস্থা করতেছে এবং খালের ব্যবস্থা করতেছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। নদীর ওখানে একটা সুইচ গেট দেওয়া যায় এবং এখানে একটা পানি ধারণ রাখা যায় সব সময়, তাহলে পরিবেশটা সুন্দর হবে এবং বোট নৌকা যদি চলে তো পরিবেশ আরও সুন্দর হবে এখানে। খালটি নতুন করে কাউকে দখল করতে দেবে না সিটি কর্পোরেশন। দুই পাশে ওয়াকওয়ে আর পার্ক বানানোর পরিকল্পনা তাদের। তাদের সকল ধরনের বর্জ্য ও গো বর্জ্য সব কিন্তু ডিরেক্ট কিন্তু খালের মধ্যে। বহুবার তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, মেসেজ দেওয়ার পর তারা কেউ শুনে নেই। তারা বলে যে না নাই। আমি যখন যাই তখন দেখা যায় যে মাঝে মাঝে পরিষ্কার পাই, বাট বাস্তবতা হচ্ছিল গো বর্জ্য আছে, গো বর্জ্য এখান থেকে সরাতে হবে এবং তাদেরকে সিটি কর্পোরেশন কোনো ট্রেড লাইসেন্স দেয় নাই। এদিকে এখনও রামচন্দ্রপুর খালের পাশে আরও বেশ কিছু খামার আছে, সেগুলো সরিয়ে ফেলতে নোটিশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোগীর কোমর ব্যথা রোগ সারাতে 9টি ওষুধ দেওয়া হলো ফার্মেসি থেকে। তবে সুস্থতার বদলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন রোগী সুকণ্ঠ মণ্ডল। বর্তমানে আইসিইউতে ভর্তি। সুকণ্ঠের 2টি কিডনি নষ্ট বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনদের দাবি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মৃত্যু পথযাত্রী সুকণ্ঠ মণ্ডল। 15 জুন কোমর ব্যথা নিয়ে প্রত্যাশা ফার্মেসিতে যান কৃষক সুকণ্ঠ মণ্ডল। ফার্মেসি মালিক প্রসূন বালা তাকে প্রেসক্রিপশন ও ওষুধ দেন। গোপালগঞ্জের মুকসুদপুরের জলির পাড় বাজারে এই ফার্মেসি। প্রেসক্রিপশনে দেখা যায় সুকণ্ঠকে 9 ধরনের ওষুধ দিয়েছেন প্রসূন বালা। এর মধ্যে মিথোট্রেক্স 10 নামে একটি ওষুধ সকালে ও রাতে খেতে বলা হয়। ওষুধ খাওয়ার পর সুকণ্ঠের শরীরে বিভিন্ন স্থানে ফুসকুড়ি ওঠে। এমনিতে সে কালো লোক একদম পুড়ে গেছে, কালো হয়ে গেছে শরীর ওষুধ খাওয়ার ওই রিয়াকশনে। তারপরে পুরো গালের ভিতরে পুরোটাই ঘা হয়ে গেছে। প্রথমে ফরিদপুর ও পরে অবস্থার অবনতি হওয়ায় সুকণ্ঠকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান 2টি কিডনি অকেজো হওয়ায় তার ডায়ালাইসিস চলছে। ডাক্তার বলল ওই ওষুধ খেয়ে লিভার ফাংশন নষ্ট হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, আর গতরের হাড়েরও প্রবলেম আছে। আর্থ্রাইটিস ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয় মেথোট্রেক্স। এই ওষুধ দেওয়ার আগে নিতে হয় নানা সতর্কতা। সপ্তাহে 1টি ট্যাবলেট খাওয়ার নিয়ম হলেও সুকণ্ঠকে দেওয়া হয়েছে দিনে 2টি। যে কোয়াক ওষুধটা দিছে এবং যেই ওষুধ লিখছে আমি দেখলাম, এগুলা প্রত্যেকটাই তো অনেকটা তো হোমিসাইড টাইপের, মানে কিলিং অফ এ পেশেন্ট। এক সময় ওষুধ কোম্পানিতে চাকরি করলেও এখন জেনারেল প্র্যাকটিশনার বনে গেছেন প্রসূন বালা। লিখছেন সব ধরনের রোগের প্রেসক্রিপশন। যেটা আমার একটু অধিকার নাই, এটা ঠিক হলো এমবিবিএস বা কনসালটেন্ট।
আমি বললাম এই ওষুধটা দিলাম, তোমার এই ফোন নাম্বারই আমার, যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে ফোন দেওয়া। ভুল চিকিৎসার বিচার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছে সুকণ্ঠের পরিবার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। মিল মালিকদের দাবি, ধান সংকট ও ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দাম কিছুটা বেড়েছে। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন সংকট নয়, অটো মিল মালিকদের কারসাজির কারণে নিয়ন্ত্রণে নেই বাজার। যশোরে ঈদের আগে প্রতি কেজি বাসমতি চাল বিক্রি হয় 74 টাকায়, এখন তা বেড়ে হয়েছে 84 টাকা। এছাড়া প্রকারভেদে 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে মিনিকেট, 28, কাজললতা, স্বর্ণা সহ বিভিন্ন চালের দাম। কৃষি বিভাগের হিসাবে গত মৌসুমে যশোরে 11 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে 4 লাখ মেট্রিক টন উদ্বৃত্ত। চালের দাম বৃদ্ধির জন্য অটোমিল মালিকদের কারসাজিকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। এখন ধানটা কালেকশন করবে দাম বেশি দিয়েই কালেকশন করবে এবং তার থেকে অনেক মুনাফা অর্জন করবে। তাদের হাতে যখন চলবে, তাদের কন্ট্রোলে যখন ধানটা চলে আসবে। কোনো কারণ ছাড়াই কুষ্টিয়াতে মিনিকেট সহ সব চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন এখনই মজুরদারদের লাগাম টেনে ধরা জরুরি। সরকার যদি পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে আমার মনে হয় বাজার খুব অস্থিতিশীল এবং ভয়াবহ ডেকে নিয়ে আসবে। 2 সপ্তাহের ব্যবধানে জয়পুরহাটে চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এখন ধানের মৌসুম, কেন যে এটা চালের দাম বাড়ছে এটা আমরা নিজেও বুঝতে পারছি না। নওগাঁর বাজারে প্রতি কেজি স্বর্ণা 50 টাকা থেকে 53, কাটারি 60 থেকে 64 এবং জিরা 60 থেকে বেড়ে 63 টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগে এবং পরে মিল কারখানা বন্ধ থাকা এবং বৈরী প্রাকৃতিক আবহাওয়ার কারণে পাইকারি বাজারে 1 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। দিনাজপুরের খুচরা ব্যবসায়ীরা বলছেন মিলগেটে 50 কেজির প্রতি বস্তা চাল 150 থেকে 200 টাকা বেশিতে কিনতে হচ্ছে, অথচ এবার জেলায় 8 লাখ টন চাল উদ্বৃত্ত রয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।